আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যে চ্যাপ্টারটা আছে সেটা 12-এর যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে একটা ভীষণ সহজ চ্যাপ্টার। তো ম্যাট্রিক্সের একদম ফার্স্ট পার্টটা পড়াবো। তো ম্যাট্রিক্স জিনিসটা কি, যেহেতু ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের আগে কোনো ধারণা নেই, তো ফার্স্টে দেখো আমি কিভাবে লিখছি। একটা জিনিস আমি আগে লিখছি, ধরো এখানে আমি কিছু লিখলাম 2 3 4 5 6 7 7 8 9, এটাকে লিখলাম। তো এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। এইটা হচ্ছে এইভাবে গঠিত হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেখানে কিছু সারি থাকবে, কিছু স্তম্ভ থাকবে। মানে প্যারালালি যেগুলো থাকবে, দেখো এইগুলো হরাইজন্টালি আছে, মানে এক্স অক্ষ বরাবর এই বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে সারি। আর ভার্টিক্যালি যেগুলো রয়েছে, মানে লম্বভাবে যেগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় হচ্ছে স্তম্ভ। প্রথমে সারি আর স্তম্ভ চিনতে হবে ম্যাট্রিক্স করতে গেলে। মানে ধরো সারি কোনগুলোকে বললাম, 2 3 4 এটা হচ্ছে একটা সারি, এটা প্রথম সারি। 5 6 7 এটা হচ্ছে দ্বিতীয় সারি। 7 8 9 এটা হচ্ছে তৃতীয় সারি। মানে হরাইজন্টালি অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেইগুলো, সেইগুলোকে বলা হচ্ছে সারি। আর স্তম্ভ বলে প্রথম স্তম্ভ হচ্ছে 2 5 7, পরের স্তম্ভটা হচ্ছে 3 6 8, তারপরে স্তম্ভটা হচ্ছে 4 7 9। এটা হচ্ছে প্রথম স্তম্ভ, এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে স্তম্ভ। স্তম্ভ হচ্ছে ভার্টিক্যালি নেবে, দেখো লম্ব, এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, এটা তৃতীয় স্তম্ভ। আর সারি হচ্ছে যেটা হরাইজন্টালি, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। এই সারি এবং স্তম্ভেরকে মিলিতভাবে সাজিয়ে যে সজ্জা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এইবার দেখো এখানে তো আমি ম্যাট্রিক্সে যেটা নিয়েছি, এখানে তো কটা সারি আছে? 3টে সারি আছে। কটা স্তম্ভ আছে? 3টে স্তম্ভ আছে। 3টে সারি, 3টে স্তম্ভ আছে। কিন্তু সবসময় যে 3টে সারি বা 3টে স্তম্ভ মানে সারি আর স্তম্ভের যে মিল থাকবে তা কিন্তু নয়। সারি এবং স্তম্ভ কিন্তু আলাদা আলাদাও হতে পারে। এইখানে যেহেতু 3টে সারি 3টে স্তম্ভ, এখানে কিন্তু এরকম লেখা যায় যে এই ম্যাট্রিক্স হলো 3x3 ক্রমের ম্যাট্রিক্স। মানে ম্যাট্রিক্সের ফার্স্টে থাকে হচ্ছে কতগুলো সারি আছে, প্রথমটা সারিই কিন্তু বোঝাবে, প্রথমটা দিয়ে সারি বোঝায়, পরেরটা দিয়ে স্তম্ভ বোঝায়। এইভাবেই কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার প্রকাশ করে। এখন যদি ধরো তোমাকে বললো যে এমন একটা ম্যাট্রিক্স লেখো যেটা 2x3 ক্রমের, একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিতে বললো, সেটা হচ্ছে 2x3 ক্রমের। 2x3 ক্রমের মানে কি? তাহলে 2টা কী হবে? 2টা হবে সারি, আর 3টা হবে কি? 3টা হবে অবশ্যই স্তম্ভ। দুটো সারি আর 3টে স্তম্ভ। তাহলে দুটো সারি মানে কি? এমন একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে যেটার দুটো সারি থাকবে আর 3টে স্তম্ভ থাকবে। দুটো সারি মানে হরাইজন্টালি দুটো থাকবে, আর 3টে স্তম্ভ মানে ভার্টিক্যালি 3টে থাকবে। তাহলে দুটো সারিতে আমি কী লিখতে পারি? 4 5 6 7 8 9। আমাদের 3টে কেন লিখতে হলো? এই দুটো সারি আছে, কিন্তু প্রথম সারিতে 3টে কেন লিখতে হলো? কারণ স্তম্ভ যেহেতু 3টে আছে। আর স্তম্ভের ক্ষেত্রে দেখো তাহলে কটা হলো? এটা 2x3 হয়ে গেল। দেখো দুটো সারি হলো, আর স্তম্ভ কটা হলো? 3টে হলো। মানে সারিতে রয়েছে হচ্ছে 4 5 6 7 8 9, এটা হচ্ছে প্রথম সারি, আর 7 8 9 হচ্ছে দ্বিতীয় সারি। যেহেতু সারি কটা হবে? দুটো হবে। আর স্তম্ভ কটা হবে বলেছে? 3টে হবে। স্তম্ভ কে আছে? এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, এটা তৃতীয় স্তম্ভ। এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ, এটা তৃতীয় স্তম্ভ। তো
মানে ম্যাট্রিক্সে যদি সারি আর স্তম্ভ যদি এক হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স, আর যদি সারি আর স্তম্ভ না মেলে তাহলে সেটাকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স। তাহলে দেখবে বইয়ে একটা আছে, যদি ধরো তোমাদেরকে বলে যে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স লেখো। এম ক্রম এন অর্ডার মানে কি, কটা সারি হতে হবে, এমটা সারি হতে হবে আর এনটা স্তম্ভ হতে হবে। এমটা সারি মানে কি, মানে দেখো প্রথমটাকে আমি A11 দিয়ে ডিনোট করলাম। কেন ডিনোট করলাম বলো তো? কারণ A11 মানে এটা হচ্ছে, দেখো আমি আগে এটা লিখে নিই তাহলে ভালো করে বোঝাতে পারবো। A12 A13 ডট ডট, আমি আগে একটু লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। যেহেতু এখানে এন এর মান আমরা জানি না, আচ্ছা এটা কিন্তু হচ্ছে এম ক্রস এন, মানে হচ্ছে দেখো এখানে কতগুলো সারি আছে। দেখো প্রথম যে কোনো এই যে সারি, এটা যদি একটা পুরোটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা পদকে কিন্তু বলা হয় এক একটা এলিমেন্ট বলা হয়। এবার দেখো এই এলিমেন্টটা, এটা কিন্তু প্রথম সারি আর প্রথম স্তম্ভের মধ্যে পড়ছে। প্রথম সারির মধ্যে পড়ছে বলে এটা 1 লিখলাম, আর প্রথম স্তম্ভের মধ্যে পড়ছে বলে 1 লিখলাম। তাই প্রথমটাকে দেখো আমি ডিনোট করলাম কি দিই, A11 দিই। মানে তোমাকে যদি A11 এলিমেন্ট বলে যে ম্যাট্রিক্সের ঘরে তুমি A11 বসাও, মানে তোমাকে বুঝতে হবে মানে A1 মানে ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা প্রথম সারিতে পড়বে, প্রথম স্তম্ভে পড়বে। এটা দেখো A12 লিখেছি। A12 কেন লিখেছি, কারণ হচ্ছে এই ওয়ানটা কি, প্রথম ওয়ান মানে প্রথম সারি, কারণ এটা দেখো প্রথম সারিতে রয়েছে। আর কোন স্তম্ভে রয়েছে, এটা প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভে রয়েছে, তাই 2 দিয়েছি। এখানে সব কটা প্রথম সারিতে আছে বলে দেখো সব কটার প্রথমে 1 আছে, কারণ মাঝখানে যে এলিমেন্টসগুলো বসে সবার কিন্তু 1 হবে, কারণ যেহেতু প্রথম সারিতে রয়েছে। পরের ক্ষেত্রে দেখো সব কটাতে 2 আছে প্রথমটা। কেন আছে, কারণ এটা দ্বিতীয় সারিতে রয়েছে, এটা দ্বিতীয় সারি। পরেরটা এগুলোতে 3 আছে। কেন 3 আছে, কারণ এটা তৃতীয় সারিতে রয়েছে। আচ্ছা এরকম করে কতগুলো সারি হবে, এমটা সারি হবে বলে দেখো প্রথম অর্ডারটা কিসে রয়েছে, প্রথমটা এম রয়েছে, কারণ এমটা অবধি সারি যাবে। তো A1 সারি, এটা 1 নম্বর সারি বলে যেখানে 1 লিখেছি, 2 নম্বর বলে এটা 2 নম্বর সারি লিখেছি, 3 নম্বর বলে এটা 3 নম্বর সারি লিখেছি। যদি মাঝখানে 4টে দিতাম তাহলে A41 হতো, কারণ এটা 4 নম্বর সারি। এরকম করে এমটা সারি আছে। তাই দেখো এখানে ফার্স্টে এম অবধি কমপ্লিট করেছি, এমটা সারি আছে। তারপর কি বলেছে, এন স্তম্ভ দেখো এনটা দিয়ে এইটা দেখো এখানে দেখো সব কটা শেষে 1 আছে, কারণ এটা কি, এটা প্রথম স্তম্ভ, তো তাই দেখো সবার 1 আছে। পরেরটা দেখো সবার 2 আছে, কারণ এটা দ্বিতীয় স্তম্ভ, সেকেন্ড এলিমেন্টারি স্তম্ভ প্রকাশ করে। তারপরেটা দেখো সবার 3 আছে, কারণ এটা তৃতীয় স্তম্ভ। এরকম করে করে কতগুলো স্তম্ভ থাকবে এনটা, তাই দেখো লাস্টে মাঝখানে অনেক আছে দিনই, কারণ এন তো ইনফিনিটি, মাঝখানে অনেক পদ পড়বে। এন অবধি আছে, তাই এনটা কী হবে, স্তম্ভ। মানে এখানে তাহলে কতগুলো সারি আছে, সারি যেতে যেতে এমটা সারি গেল, আর এইবার যেতে যেতে কতগুলো গেল, এনটা স্তম্ভ গেল। তাহলে এটাকে কি বলবো, এম ক্রস এন, মানে এম অর্ডার, এম হচ্ছে সারি, এটা হচ্ছে এম ক্রস এন ক্রমের একটা ম্যাট্রিক্স, যার এমটা দিয়ে সারির সংখ্যা বোঝাচ্ছে আর এনটা দিয়ে কি বোঝাচ্ছে, স্তম্ভের সংখ্যা প্রকাশ পাচ্ছে। ধরো তোমাকে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বললো যে একটা ম্যাট্রিক্স তুমি যে অর্ডারে মানে তোমাকে একটা 4x4 অর্ডারের ম্যাট্রিক্স ফর্ম করতে বললো, বা 4x ধরলাম, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স যেহেতু সারি আর স্তম্ভ এক হলো, তো সেটার বলছে এই পদটা হচ্ছে 5। তো এইটা বলে দিল, তাহলে 4 ক্রমের ম্যাট্রিক্স মানে কি, 4টে সারি 4টে স্তম্ভ, 4টে সারি মানে কি, এটা প্রথম সারি, এটা প্রথম সারি প্রথম স্তম্ভ, এটাও প্রথম সারি, এটা দ্বিতীয় স্তম্ভের মধ্যে যাবে। এটা প্রথম ক্ষেত্রে কী হবে, সব কটায় প্রথম সারি আছে বলে 1কে পড়বে, আর স্তম্ভ কটা আছে 4টে আছে বলে 4 অবধি যাবে। এটা দেখো দ্বিতীয় সারি, তাহলে 2, আর এটা প্রথম স্তম্ভের মধ্যে পড়ছে, এটা দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, A23 A24,
A31, A32, A33, A34, A41, A42, A43, A444। যদি একটা 4x4 অর্ডারে ম্যাট্রিক্স লিখতে বলে এটা হবে, কারণ 4x4 অর্ডারে ম্যাট্রিক্স মানে কি, চারটে সারি চারটে স্তম্ভ। দেখো এখানে চারটে সারি হয়েছে, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি, আর এইভাবে যাবে চারটে সারি। প্রথম সারিতে কে আছে, A11, A12, A13, A14। দেখো সবার প্রথমে 1 আছে, কারণ এটা কি প্রথম সারি। দ্বিতীয় সারির ক্ষেত্রে দেখো সবার প্রথমে 2 আছে, স্তম্ভটা দেখবো না, A21, A22, A23, A24। সবার প্রথমে দেখো 2 আছে, কারণ এটা কি সেকেন্ড সারি। তৃতীয় সারির ক্ষেত্রে দেখো সবার প্রথমে 3 আছে, A31, A32, A33, A34, 3 3 3 3। চতুর্থ সারির ক্ষেত্রে 4 4 4 4। তেমনি স্তম্ভের ক্ষেত্রে কি হবে, এটা প্রথম স্তম্ভ, এই দেখো দেখো সবার লাস্ট এলিমেন্টটা দেখো সব 1 আছে, কারণ এটা প্রথম স্তম্ভ। এটা দ্বিতীয় স্তম্ভ, দেখো সবার লাস্ট এলিমেন্ট কি আছে, 2 আছে। এটা তৃতীয় স্তম্ভ, এই দেখো এটা চতুর্থ স্তম্ভ। মানে হরাইজন্টালি যাবে সারি আর উল্লম্বভাবে যাবে স্তম্ভ। আচ্ছা, A23 = 5 যে আমি লিখেছি, A23 = 5 মানে কি হবে বলো তো, কথাটার মানে কি, আমি যে ম্যাট্রিক্সই ফর্ম করি না কেন তার সেকেন্ড রোতে পড়বে, মানে 2টা যেহেতু সারিতে আছে প্রথম সারিতে পড়বে না, সেকেন্ড সারিতে পড়বে, দ্বিতীয় সারিতে পড়বে। আর কত নম্বর ক্রমে যাবে, 3 নম্বর ক্রমে যাবে। মানে যদি দেখো স্তম্ভ যদি এরকম হয়, তাহলে এই যে ধরো সারি, ধরো এখানে অনেক কটা আছে, তো 5-6টা সারি আছে, 5-6টা সারি থাক, আর স্তম্ভ ধরো 5-6টা আছে, ধরো এত 5টা স্তম্ভ আছে, তাহলে 2 3 মানে 2টা কি দ্বিতীয় সারি, মানে এটা কোন লাইনে যাবে, এই বরাবর যাবে, কারণ দ্বিতীয় সারিতে যাবে, কারণ এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি। আর 3 নম্বর কি স্তম্ভ আছে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে এই জায়গাটায় যাবে। মানে 2 আর 3 মানে কি 2 নম্বর সারি আর 3 নম্বর স্তম্ভ যেখানে মিলবে সেইটাই হবে A23 পদ। ধরো তোমাকে বললো যে একটা 3x1 অর্ডারের ম্যাট্রিক্স লেখো আর একটা 1x3 অর্ডারের ম্যাট্রিক্স লেখো। তাহলে 3x1 অর্ডার মানে কি, আমি যে ম্যাট্রিক্সটা ফর্ম করব তার সারি কটা থাকবে, 3টে থাকবে, কিন্তু স্তম্ভ কটা হবে, স্তম্ভ একটা হবে। মানে সারি হচ্ছে 3টে হবে আর স্তম্ভ কটা হবে, একটা হবে। তাহলে দেখো আমি যদি 4 5 6 লিখি, এখানে সারি কটা, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, আর স্তম্ভ কটা, একটা। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, 3x1। মানে 3টে সারি, এই একটা সারি, 3x1 মানে 3টে সারি থাকবে আর একটা স্তম্ভ থাকবে, এই দেখো একটা স্তম্ভ। আর 1x3 মানে 1x3 মানে সারি একটা হবে আর স্তম্ভ কটা হবে, স্তম্ভ 3টে হবে। সারি একটা মানে সারি একটাই হবে, মানে হরাইজন্টালি, আর স্তম্ভ 3টে হবে। কারণ আমি যদি দেখো 5 6 7 লিখি, এ দেখো সারি একটাই কিন্তু স্তম্ভ কতগুলো হলো, 3টে হলো। তাহলে এটা হবে 1x3। প্রথমটা ম্যাট্রিক্সের এই প্রথমটা দিয়ে ক্রমে যেটা পাশে লেখা থাকবে সেটা দিয়ে সারি বোঝাবে, আর পরেরটা দিয়ে কিন্তু স্তম্ভ বোঝাবে। আর টোটাল ম্যাট্রিক্সের ক্রমটা এইভাবে পায়ে লিখতে হবে, 3 মানে যেটা হবে সেটা ক্রস আকারে লিখতে হবে। তো ম্যাট্রিক্সকে শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের মধ্যেই লেখা যায় না, ম্যাট্রিক্সকে আমি তো প্রত্যেকটা ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তাছাড়া দুটো ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা যায়। তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারো, আবার দুটো দাগ দিয়ে এরকমভাবে লিখতে পারো, তবে সাধারণত এই দুটো প্রকাশ পায়। মানে ধরো এইরকমভাবে লিখলে তবে কিন্তু ম্যাট্রিক্স প্রকাশ পাবে। এই যে আমি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স লিখলাম, যার 3টে সারি 3টে স্তম্ভ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এখানে দেখো 4 5 6 7, এটা 2 × 2 অর্ডারে লিখলাম, মানে দেখো দুটো সারি দুটো স্তম্ভ। 5, এটা দেখো 1x1 হলো, কেন, একটাই সারি একটাই স্তম্ভ, তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স হলো, 1x1 অর্ডারের ম্যাট্রিক্স হলো। যদিও এখানে সবকটা আমি যে ম্যাট্রিক্সগুলো উদাহরণ দিলাম এগুলো বর্গাকার, কারণ বর্গাকার কখন হবে, যখন সারি আর স্তম্ভটা এক হয়ে যাবে।
তবে আয়তকার ম্যাট্রিক্সও হতে পারে। আয়তকার ম্যাট্রিক্স হলে সারি আর স্তম্ভটা মিলবে না, মানে ধরো 4x5 হলো বা 3x4 হলো বা 2x3 হলো, মানে সারি আর স্তম্ভ যদি না মেলে তাহলে সেটাকে বলা হয় আয়তকার ম্যাট্রিক্স, আর সারি আর স্তম্ভ যদি মিলে যায় তাহলে সেটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রথম পাতার পর যখন সেকেন্ড পাতাটা খুলবে তো সেখানে দেখবে কতগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে প্রথমে আয়তকার ম্যাট্রিক্স পড়বে, তারপর বর্গাকার ম্যাট্রিক্স পড়বে। দেখবে আয়তকার ম্যাট্রিক্স লেখার সাথে লেখা থাকবে যদি কোনো ম্যাট্রিক্সে m সংখ্যক সারি আর n সংখ্যক স্তম্ভ থাকে, m সংখ্যক সারি মানে mটা সারি থাকে, nটা স্তম্ভ থাকে, এবং যদি m আর n যদি নট ইকুয়ালস টু হয়ে যায়, মানে সারি আর স্তম্ভ যদি আলাদা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে আয়তকার ম্যাট্রিক্স। সেটা কোনগুলো হবে আয়তকার ম্যাট্রিক্স? ধরো 4 5 6 7 8 9। কেন হবে এটা আয়তকার ম্যাট্রিক্স? কারণ এখানে কটা সারি আছে? এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, দুটো সারি আছে, যে হরাইজন্টালি দুটো সারি আছে। আর স্তম্ভ কটা আছে? একটা, দুটো, তিনটে, মানে এটা 1 নম্বর স্তম্ভ, এটা 2 নম্বর স্তম্ভ, এটা 3 নম্বর স্তম্ভ, তাহলে 2x3 হলো। তাহলে আয়তকার ম্যাট্রিক্সে এইটা হলো একটা আয়তকার ম্যাট্রিক্সের উদাহরণ যার দুটো সারি এবং তিনটে স্তম্ভ, অর্থাৎ ম্যাট্রিক্সটা 2x3 ক্রমের ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়তকার ম্যাট্রিক্স। কখন বর্গ ম্যাট্রিক্স হবে? যখন সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা এক হয়ে যাবে। এখানে যে উদাহরণগুলো আছে 3x3, 2x2, 1x1, এই সবগুলোই হলো বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে 3 নম্বরে দেখবে, 3 নম্বরে পাবে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সে যদি একটি সারি থাকে, কোনো ম্যাট্রিক্সে যদি একটি সারি থাকে তাহলে সেটাকে বলে সারি ম্যাট্রিক্স। মানে ম্যাট্রিক্সটা ক অর্ডারের হবে? সারিটা 1 অর্ডারের হবে, স্তম্ভটা 3 অর্ডারেরও হতে পারে, 2 অর্ডারেরও হতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে সারিটা কিন্তু একটা হতে হবে। মানে ধরো যদি আমি 4 5 6 লিখি, 4 5 6 মানে কি? এখানে কটা সারি আছে দেখো, একটা সারি আছে, আর স্তম্ভ কটা আছে? 3টে আছে, 1 2 3, স্তম্ভ 3টে আছে। তাহলে এটা হলো 1x3 ক্রমের ম্যাট্রিক্স। অবশ্যই এটা সারি ম্যাট্রিক্স, কারণ এখানে সারি কিন্তু একটা আছে। এটা 1x2 হলে কত হবে? 4 আর 5 দেবো, কারণ এ দেখো একটা সারি আর স্তম্ভ কটা? দুটো, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ। সারি যদি একটা হয়ে যায় তাহলেই সেই ম্যাট্রিক্সকে বলবো সারি ম্যাট্রিক্স। স্তম্ভ সেখানে 3টেও হতে পারে, 2টোও হতে পারে, 4টেও হতে পারে, 5টা হতে পারে। স্তম্ভের ওপর কিন্তু কোনো ভ্যারি করবে না, পুরোটাই ডিপেন্ড করবে সারির ওপর, সারির সংখ্যা কতগুলো। সারি যদি একটা হয় তাহলে সেটাকে বলবো সারি ম্যাট্রিক্স। ঠিক সেরকম স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স কাকে বলবো? যখন কোনো ম্যাট্রিক্সে একটি স্তম্ভ থাকবে, সারি যাই থাক, মানে ম্যাট্রিক্সের সারি যাই থাক, স্তম্ভ কিন্তু একটা হবে। মানে শেষে যেটা দিয়ে স্তম্ভ প্রকাশ করে সেটা কিন্তু একটাই হবে। মানে 4x1 দেখো, মানে কি 4টা সারি হতে হবে, 4টা সারি হতে হবে, কিন্তু স্তম্ভ একটা হতে হবে। 1 2 3 4 লিখি, 1 2 3 4 ম্যাট্রিক্সটা হলো কিন্তু স্তম্ভ ম্যাট্রিক্স। দেখো এখানে একটা সারি, দুটো সারি, 3টে সারি, 4টে সারি, আর স্তম্ভ কটা? একটাই স্তম্ভ। তাহলে এখানে কটা হলো? 4টে সারি হলো আর একটা স্তম্ভ হলো, তাহলে 4x1 হলো। 3x1 মানে 3টে সারি হতে হবে, 3টে সারি মানে 1 2 3, এই দেখো 3টে সারি হলো আর একটা কি হলো? স্তম্ভ হলো। তার মানে সারি ম্যাট্রিক্স হচ্ছে
কোনো ম্যাট্রিক্সে যদি একটা সারি থাকে, স্তম্ভ যা খুশি তাই হতে পারে, যদি একটাই সারি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। আর যদি কোনো ম্যাট্রিক্সে একটি স্তম্ভ থাকে, সারি কতগুলো হবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে না। স্তম্ভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটাই স্তম্ভ থাকবে, সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটাই সারি থাকবে। এটা 3 নম্বর গেল। তারপর পাবে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। নামটা শুনেই বুঝতে পারছো, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ যদি শূন্য হয়, মানে সেটা আয়তকারও হতে পারে, আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, মানে ধরো যদি এটা ধরো 0 0 0 0 0 0, এখানে কটা সারি আছে? একটা, দুটো সারি আছে। কটা স্তম্ভ আছে? 3টে স্তম্ভ আছে। তার মানে কি এটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদই কিন্তু কি শূন্য হয়ে রয়েছে। বা ধরো 0 0 0 0, এটা কিন্তু একটা আয়তকার ম্যাট্রিক্স, সারি আর স্তম্ভটা আলাদা আছে। আর এটা দেখো এখানে কটা সারি আছে? 2টো সারি আছে। কটা স্তম্ভ আছে? 2টো স্তম্ভ আছে। তাহলে হচ্ছে 2x2, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, এবং এখানে সারি আর স্তম্ভটা একই আছে, কিন্তু এটা শূন্য ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স তো বটেই, তাছাড়াও এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, কারণ এখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ কিন্তু শূন্য হতে হবে। একটা যদি ধরো এরকম যদি থাকে 0 2 0 0, তাহলে কিন্তু এটাকে শূন্য ম্যাট্রিক্স বলা যাবে না। শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা আয়তকারী হোক আর বর্গাকারী হোক, ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ কিন্তু শূন্য হতে হবে, তাহলেই সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এবারে যে ম্যাট্রিক্সটা আছে দেখবে 5 নম্বরে একসাথে 3টে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা যায়। ফার্স্টে কিন্তু ম্যাট্রিক্সগুলোকে ঠিকঠাক চিনতে হবে। একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে একক ম্যাট্রিক্স। তো ফার্স্টে বলবো কর্ণ ম্যাট্রিক্স কোনটা। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হতে গেলে ফার্স্টে একটা কন্ডিশন হতে হবে। ফার্স্টে হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। মানে সারি আর স্তম্ভের সংখ্যা কিন্তু এক হতে হবে। সারি আর স্তম্ভের সংখ্যা যদি এক না হয় তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স হবে না, এবং বর্গ ম্যাট্রিক্স না হলে কিন্তু সেই ম্যাট্রিক্সগুলোর উপর কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স নিয়ে কোনো আলোচনা করা যাবে না। তো ফার্স্টে যেটা আছে কর্ণ ম্যাট্রিক্স কোনটা, যে বর্গ ম্যাট্রিক্স মানে তোমার কিন্তু অবশ্যই 2x2 বা 3x3 হতে হবে, মানে সারি আর স্তম্ভ কিন্তু এক হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো শূন্য নয়, কিন্তু অন্য পদগুলো শূন্য। মানে 2x2 মানে কি, ধরো 4 0 0 7, মানে কর্ণ বরাবর পদগুলি কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে কর্ণ বরাবর প্রারম্ভিক কর্ণ কোনটা সেটা আবার বলতে হবে। প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, অন্য সব পদের মান শূন্য। এখানে দেখো 2টো কর্ণ আছে, যেহেতু বর্গ ম্যাট্রিক্স কর্ণ তো থাকবে, এই একটা। প্রারম্ভিক কর্ণ কিন্তু ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হবে, এইটাকে কিন্তু প্রারম্ভিক কর্ণ বলে। এই বরাবর যেটা থাকে সেটাকে প্রারম্ভিক কর্ণ বলে। তাহলে এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো শূন্য হবে না, কিন্তু ম্যাট্রিক্সের অন্য যা যা পদ থাকবে তারা শূন্য হবে। শূন্য ম্যাট্রিক্সে যেমন সব এলিমেন্টই শূন্য হবে, আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো শূন্য হবে না, কিন্তু বাদ বাকি সব পদগুলো শূন্য হবে। যেমন আমি আরেকটা লিখছি, এটা 3x3, কারণ প্রথমে এটা বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, নয় কিন্তু হবে না। এই দেখো প্রারম্ভিক যে কর্ণ এই দিক বরাবর হবে, কারণ এইটা থেকে শুরু করতে হবে। প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো দেখো শূন্য নয়, কিন্তু বাদ বাকি সব কটা পদ কি শূন্য। তাহলে এই আর অবশ্যই এগুলো কি বর্গ ম্যাট্রিক্স। আমি বারবার বলছি কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু প্রথমে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখো দুটো ম্যাট্রিক্সে কী ম্যাট্রিক্স হয়েছে, বর্গ ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স, মানে সারি আর স্তম্ভের সংখ্যা কী আছে, এক আছে। তার মানে এই ম্যাট্রিক্সগুলোকে কী ম্যাট্রিক্স বলবো, এই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স।
নেক্সট হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলে? একক ম্যাট্রিক্স হচ্ছে প্রথমে সেই ম্যাট্রিক্সটাকে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স মানে প্রথমে সেই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, মানে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ সারি আর স্তম্ভটা এক হতে হবে। আর দ্বিতীয়ত মানে কর্ণ বরাবর অন্যান্য পদগুলো 0 হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পর কর্ণ বরাবর যে মানগুলো, কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবরের মান প্রত্যেকটা মান 1 হতে হবে। মানে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু এরকম কোনো কোনো কন্ডিশান নেই যে 1 হতে হবে। যে কোনো একটা এলিমেন্ট, সেটা নেগেটিভও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, শুধু কর্ণ বরাবর মানগুলো 0 না হলেই হবে। কিন্তু একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে? যদি একটা একক ম্যাট্রিক্স লিখি, দেখো 2 × 2, তো সেক্ষেত্রে কী হবে? 1 0 0 1, দেখো সেম আছে। বা ধরো যদি 3 × 3 লিখি, 1 0 0 0 1 0 0 0 1, মানে কর্ণ বর্গ ম্যাট্রিক্সই হবে, কিন্তু কর্ণ বরাবর মানগুলো কি হবে? শুধুমাত্র 1 হবে। তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে একক ম্যাট্রিক্স। আচ্ছা, একক ম্যাট্রিক্সকে কী দিয়ে প্রকাশ করে? আই দিয়ে প্রকাশ করা হয়। যদি সেটা 2 × 2 অর্ডারের হয়, সেটাকে I2 লেখা হয়। যদি 3 × I3 লেখা হয়, 3 × 3 হলে সেটাকে I3 লেখা হবে। মানে ধরো তোমাকে একটা অঙ্কে দিল যে একটা I4 অর্ডার লেখো। I4 অর্ডার মানে কি? তোমাকে বুঝতে হবে এটা কী ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স মানে শুধু কর্ণ বরাবর মানগুলো 1 হবে, আর বাদ বাকি সব মান কী হবে? 0 হবে। যেহেতু 4 আছে, 4 মানে কি? 4 × 4 অর্ডারে হতে হবে, মানে ওইটা বাদ দিয়ে বাদ বাকি মানগুলো সব কী হবে? 0 হবে। এই যে দেখো, প্রারম্ভিক কর্ণ বরাবর মানগুলো 1, আর বাদ বাকি সব মানগুলো 0, আর হচ্ছে 4 × 4 অর্ডার, যেহেতু পায়ে 4 আছে। একক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু আই দিয়ে লেখা হয় না, একক ম্যাট্রিক্সকে লেখা হয় আই দিয়ে। আর একটা ম্যাট্রিক্স ছিল, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ওটা বাদ দিয়ে চলে গিয়েছিলাম। স্কেলার ম্যাট্রিক্সে কোনো অসুবিধা নেই। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি? কর্ণ ম্যাট্রিক্সই হতে হবে, কিন্তু সব কটা এলিমেন্ট সমান হতে হবে। মানে ধরো 1 হতে হবে, কোনো কথা নেই, মানে যদি 4 হয় তাহলে এটা হবে, বা 5 হলে মানে 1 হবে এমন কোনো কথা নেই যে একই হতে হবে, যেটা একক ম্যাট্রিক্সে একই হতে হবে। স্কেলার ম্যাট্রিক্সে হচ্ছে তোমার যে মানটা থাকবে, কর্ণ বরাবর মানটাই শুধু থাকবে। প্রথমে কর্ণ ম্যাট্রিক্স হতেই হবে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পর সেগুলোকে কী হতে হবে? কর্ণ বরাবর প্রত্যেকটা মান সমান হতে পারে। সেটা 1ও হতে পারে, কিন্তু 1 হবে এমন কোনো কথা নেই, 4ও হতে পারে, 5ও হতে পারে। এই ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বইয়ে উদাহরণ দেখবে। মানে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে, আমি আরেকবার বলে দিচ্ছি, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কর্ণ বরাবর মানগুলো যা খুশি তাই হতে পারে, সমান হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বাদ বাকি সব 0 হতে হবে। আর তোমার অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ সারি আর স্তম্ভটা 1 হতে হবে। আর স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে যেটা আমি পরে দেখালাম, যে কর্ণ বরাবর মানগুলো সব সেম হতে হবে, মানে 4 হলে সব 4 হবে, 5 হলে সব 5 হবে, 6 হলে সব 6 হবে, সমান হতে হবে। আর একক ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু শুধুমাত্র একই হতে হবে। আর এই একক ম্যাট্রিক্সটাকে কিন্তু আই দিয়ে লেখা হয়। আর পায়ে যেটা দেওয়া হয় সেটা অর্ডারের উপর ডিপেন্ড করে। যদি 2 × 2 অর্ডারের হয় তাহলে পায়ে 2 দেবে, যদি 3 × 3 অর্ডারের হয় পায়ে 3 দেবে, যদি 4 অর্ডারের হয় তাহলে পায়ে 4 দেবে। সেটা ডিপেন্ড করবে কত অর্ডারের। তাহলে এটা গেল কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স। এরপরে যেটা দেখবে বইয়ে আছে, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। প্রত্যেকটা ম্যাট্রিক্স কিন্তু ভালোভাবে আগে চিনবে, তারপর অঙ্ক করবে। আর হচ্ছে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, আর একটা আছে, ওটা পরে লিখছি। প্রথমে আগে পরিচয় করে দিই ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এক্সাম লিখলে বুঝতে পারবে ভালো। আচ্ছা, ম্যাট্রিক্সটার দিকে ভালো করে খেয়াল করো। ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সে হচ্ছে প্রথমে এটারও একটা কন্ডিশন বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যেমন স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সে দেখে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটারও সারি আর স্তম্ভ 1 হতে হবে।
দেখো এখানে 3টে সারি আছে আর 3টে স্তম্ভ আছে, তার মানে এটা কি 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, যে বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো তো শূন্য হবেই না, শূন্য হবে না, কিন্তু এই কটা তো শূন্য হবেই না, তাছাড়াও এই কর্ণ ম্যাট্রিক্স আনার পর দেখো নিচে 3টে এলিমেন্ট থাকছে, ওপরে 3টে এলিমেন্ট থাকছে। এই যে 3টে এলিমেন্ট থাকছে, ও ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে ওপরের এলিমেন্টগুলো 0 হবে না, কিন্তু নিচের এলিমেন্টগুলো 0 হবে। কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে এইটা তো 0 হবেই না, কর্ণটা তো 0 হবেই না, তাছাড়া কর্ণের ওপরেও যে মানগুলো থাকবে সেগুলো কিন্তু 0 হবে না। সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। মানে এরকম 1 2 3, যেটা আমি আগেরবার লিখলাম আরেকবার লিখছি। মানে এই দেখো, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, এই যে কর্ণ বরাবর তো মানগুলো 0 নয়, কর্ণের ওপরেও যে ত্রিভুজগুলো আছে, যে 3টে এলিমেন্টটা আছে, সেটাও কিন্তু 0 নয়, শুধুমাত্র নিচের এলিমেন্টগুলো 0 হবে। সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। অধ ত্রিভুজ ম্যাট্রিক্স দেখো ভালো করে এটার দিকে খেয়াল করো, এটা পুরো উল্টো। অধ ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, প্রারম্ভিক কর্ণটা তো শূন্য হবেই না, এবং প্রারম্ভিক কর্ণে এটা পুরো উল্টোটা, নিচের এলিমেন্টগুলো শূন্য হবে না। অধ মানে অধর দিকে থাকবে, ঊর্ধ্ব মানে ঊর্ধ্বের এলিমেন্টগুলো ছিল, অধ ত্রিভুজ মানে নিচের এলিমেন্টগুলো থাকবে, কিন্তু ওপরে যে 3টে এলিমেন্ট হবে সেই এলিমেন্ট 3টে 0 হয়ে যাবে। সেইটাকে বলা হয় অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। মানে কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হবে না, এবং কর্ণের নিচে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু 0 হবে না, শুধুমাত্র কর্ণের ওপরে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু 0 হবে। সেই ম্যাট্রিক্সটাকে বলে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এইবার যে ম্যাট্রিক্সটা দেখো আমি এখানে লিখেছি, সেটা হলো ত্রিভুজ ম্যাট্রিক্স। আগেরটা পড়লে ঊর্ধ্ব ত্রিভুজ, অধ ত্রিভুজ, এবার হলো শুধু ত্রিভুজ। শুধু ত্রিভুজ ম্যাট্রিক্সটা অন্যান্য ম্যাট্রিক্সগুলো থেকে পুরো আলাদা, কারণ অন্যান্য যে ম্যাট্রিক্সগুলো ছিল, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, সেখানে বারবার খেয়াল করেছিলে যে যেটা প্রারম্ভিক কর্ণ, এটা কিন্তু প্রারম্ভিক কর্ণ, কারণ প্রথম এলিমেন্টটা ধরে যেটা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক কর্ণ। প্রারম্ভিক কর্ণটা কিন্তু শূন্য হবে না, ওইগুলোতে ছিল। আর এই ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র প্রারম্ভিক কর্ণ বরাবর যে এলিমেন্টসগুলো থাকবে সেগুলো শূন্য হবে, আর সেগুলো বাদ দিয়ে অন্যান্য যে এলিমেন্টসগুলো থাকবে সেগুলো শূন্য হবে না। দেখো কর্ণ বরাবর শূন্য আছে, আর অবশ্যই তো এগুলো বললামই, এটার প্রথম কন্ডিশন হচ্ছে এগুলোকে কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে হবে না। এবার যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর এলিমেন্টসগুলো শূন্য, কিন্তু অন্যান্য এলিমেন্টসগুলো শূন্য নয়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স। এর পরের ম্যাট্রিক্সটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সগুলোকে বলে, ধরো একটা ম্যাট্রিক্স আছে m × n অর্ডারের, মানে এখানে mটা সারি আছে ডট ডট দিয়ে, আর nটা স্তম্ভ আছে, তাহলে সেটা কী হবে, m × n অর্ডারের ম্যাট্রিক্স। যদি কোনো অর্ডারের এরকম m × n থাকে, মানে যেখানে mটা হচ্ছে কি সারি আর nটা হচ্ছে স্তম্ভের সংখ্যা, সারি আর স্তম্ভ। এবার এই সারি আর স্তম্ভগুলোকে যদি, মানে সারিগুলোকে যদি স্তম্ভে কনভার্ট করা হয় আর স্তম্ভগুলোকে যদি সারিতে নিয়ে যাওয়া হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে বলে পরিবর্ত ম্যাট্রিক্স। কথাটার মানেই বুঝতে পারছে, পরিবর্ত মানে সারিটাকে স্তম্ভে কনভার্ট করা হবে, স্তম্ভটাকে সারিতে কনভার্ট করা হবে। আমি একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, আর এখানে কিন্তু তোমার হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে এমন কোনো কথা নেই, যে কোনো ম্যাট্রিক্সের ওপরই পরিবর্ত ম্যাট্রিক্স করা যায়। ধরো একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 5 6 7, তো এটা একটা ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্স নিলাম। আয়তকার ম্যাট্রিক্স নিলেও হবে, বর্গাকার ম্যাট্রিক্স নিলেও হবে, এখানে দুটো ম্যাট্রিক্স হবে, এমন কোনো কন্ডিশন নেই যে এখানে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। তো এখানে কটা সারি আছে, এখানে দুটো সারি আছে, মানে ফার্স্টে 2 যাবে, এই একটা সারি, এই একটা সারি, দুটো সারি আছে। কটা স্তম্ভ আছে, 3টে স্তম্ভ আছে, মানে তাহলে এটা কি হলো, 2 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স হলো। আচ্ছা, এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কী হবে, এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সটা কী হবে, মানে সারিটা স্তম্ভে যাবে, মানে এই যে এখানে প্রথম সারিটা কী আছে, 2 3 4 আছে, তো এই 2 3 4টা সারি বরাবর না লিখে আমাকে স্তম্ভ বরাবর লিখতে হবে।
মানে প্রথম সারিটা কোথায় চলে এলো, প্রথম স্তম্ভে চলে এলো। আর দ্বিতীয় সারিতে কি আছে, 5, 6, 7 আছে, মানে দ্বিতীয় সারিটা চলে আসবে কি বরাবর, দ্বিতীয় স্তম্ভ বরাবর। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স। মানে দেখো এখানে, তাহলে এখানে যেমন কটা সারি ছিল, দুটো সারি ছিল, তিনটে স্তম্ভ ছিল। এখানে দেখো উল্টে গেল, কটা সারি হলো, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি হরাইজন্টাল বরাবর, মানে তিনটে সারি হলো। কটা স্তম্ভ হলো, দুটো স্তম্ভ হলো, মানে 3x2। মানে প্রথম সারিটা এখানে প্রথম স্তম্ভে যাবে, দ্বিতীয় সারিটা এখানে দ্বিতীয় স্তম্ভে যাবে। আর পরিবর্ত ম্যাট্রিক্সকে কী দিয়ে ডিনোট করে, এ ড্যাশ বা এ ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করে। কারণ পরিবর্ত ম্যাট্রিক্সের ইংলিশ নাম হচ্ছে ট্রান্সপোজ। আর একটা কথা, এখানে ইংলিশ নামগুলো পড়ে নেবে, কারণ পরীক্ষা হলে মাঝে মাঝে ইংলিশ নামগুলো দিয়ে দেয়। পরিবর্ত ম্যাট্রিক্সের যেহেতু ইংলিশ নামটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই এ ট্রান্সপোজ দিয়ে লেখে বা এ ড্যাশ দিয়ে লেখে। আমি আর একটা ম্যাট্রিক্স লিখছি, দেখো 4, 5, 6। এবার আমি বর্গাকার ম্যাট্রিক্স নিচ্ছি 7, 8, 9, 10, 11, 12। তো এখানে কটা সারি আছে, এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, একটা দুটো তিনটে সারি আছে। কটা স্তম্ভ আছে, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, তিনটে স্তম্ভ আছে। মানে সারি আর স্তম্ভ এখানে এক আছে, মানে 3x3 অর্ডারের এটা ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স এ ড্যাশ বা এ ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করা হয় মাথায় দিয়ে। তো সেটা কি হবে, এখানে যেটা প্রথম সারি আছে, আমি কি বললাম, পরিবর্তিত ম্যাট্রিক্স হতে গেলে এখানকার প্রথম সারিটা যাবে প্রথম স্তম্ভে। তাহলে এখানে প্রথম সারি কী আছে, 4, 5, 6, তাহলে সেটা সারিতে না গিয়ে আমি কোথায় লিখব, প্রথম স্তম্ভে লিখব। দ্বিতীয় সারিতে কে আছে, 7, 8, 9, সেটা দ্বিতীয় সারিতে না লিখে আমি কি বরাবর লিখব, দ্বিতীয় স্তম্ভ বরাবর লিখব। তৃতীয় সারিতে যেটা আছে 10, 11, 12, সেটা তৃতীয় সারিতে না লিখে আমি কি লিখব, তৃতীয় স্তম্ভে লিখব। কারণ এই ম্যাট্রিক্সটা হয়ে গেল এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স। মানে সারিগুলোকে যদি স্তম্ভে পরিণত করা যায় সেটাকেই বলা হবে পরিবর্তিত ম্যাট্রিক্স। আজকে এই অবধি পড়ালাম, কাল নেক্সট দিন আবার পরের ভিডিওটা দেব। তো ম্যাট্রিক্সের আগে এই সংখ্যা ডেফিনেশনগুলো আগে ম্যাট্রিক্সগুলোকে ভালো করে চিনতে হবে, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের ওপর কাজগুলো করা যাবে। প্রত্যেকটা ম্যাট্রিক্সের উদাহরণগুলো ভালো করে খেয়াল করবে, পরিবর্তিত ম্যাট্রিক্স অবধি শুধুমাত্র ওইটুকুই পড়বে, থিওরিগুলো ভালো করে পড়বে। তারপর আমি কালকে আবার নেক্সট ভিডিওটা দিয়ে দেবো, পরেরগুলো আলোচনা করে দেবো। আজকে অঙ্ক থাকলো না, কারণ এখনও বোঝানোই কমপ্লিট হয়নি। আগে বোঝানোটা কমপ্লিট হোক, প্রত্যেকটা ভালো করে দেখবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় পরিবর্তিত ম্যাট্রিক্সের এটার পরিবর্তিত ম্যাট্রিক্স কী হবে, একটা স্কেলার ম্যাট্রিক্স লেখো বা একটা একক ম্যাট্রিক্স লেখো, এগুলো কিন্তু জানতে চাইবে। আগে এইগুলোকে ভালো করে দেখলে অঙ্ক করতে সুবিধা হবে।